দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দাদন পাত্রবাড়ে। কি নামটা চেনা লাগছে? এই মুহূর্তে দাঁড়িয়ে নামটা চেনা লাগা স্বাভাবিক বিষয়। তার কারণ হচ্ছে আমরা জানি খুব শিগগিরই আদানি এখানে সমুদ্র বন্দর করতে চলেছে। এই যে বিশাল অঞ্চলটা দেখা যাচ্ছে, এই বিশাল অঞ্চলটা জুড়ে সমুদ্র বন্দর গড়ে উঠবে। আপাতত সেটারই মোটামুটি ভাবে একটা পরিকল্পনা তো হয়ে গেছে, কথা হয়ে গেছে, কাজ চলছে। প্রথমে যদিও আপনারা জানেন যে এই সমুদ্র বন্দরটা তাজপুরে করার কথা ছিল, সেখানে জমি পাওয়া যায়নি, তাই এটা চেঞ্জ করে এখন এই মুহূর্তে দাদন পাত্রবাড়ে করা হচ্ছে। তো এই মুহূর্তে আমি এইখানটায় যেটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার কথা যদি একটুখানি বলি, এটা একটা অফিস যেটা তৃণমূল সরকার করেছিল, কিন্তু আমি এখানে অনেক মানুষজনকে জিজ্ঞেস করলাম এটা কিসের অফিস, সেটা কেউ জানে না। এবারে ভিতরে খাট বিছানা পাওয়া যেতে পারে অন্যান্য অফিসের মতো, সেটা আমার জানা নেই, আমি তো ভিতরে ঢুকতে পারবো না বা ঢুকবো না, ইচ্ছা নেই। তো এই অফিসটা তৃণমূলের আমলে করা, নীল সাদা। আর এবার যদি একটুখানি আপনাদেরকে এই দিকটা দেখাই, এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সমস্ত ফিশারি, মানে এখানকার যে মানুষরা রয়েছেন তারা এখানে মাছ চাষ করেন। আর দূরে ওই যে গ্রিন গ্রিন ঘরগুলো রয়েছে, ওই ঘরগুলোয় মূলত মাছ চাষ হয়। এই পর্যন্ত শুনলে মনে হচ্ছে সব ঠিক আছে। আর এই আমি জানি না, এটা আমি যেহেতু ফোনের ক্যামেরায় শুট করি কত দূর আসছে, এটা বিশাল বড় একটা অঞ্চল, পুরোটা জুড়ে এই বন্দরটা হবে। আর মানে এটা খুব কমন সেন্সের মধ্যেই পড়ে যে সমুদ্র বন্দর হলে সেটা একটা বিশাল জায়গা জুড়ে হবে। এবার সমুদ্র বন্দরটার বিষয়ে যদি আমি বলি, তাহলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই সমুদ্র বন্দরটা কিন্তু বৈধ হবে না। তার কারণ হচ্ছে জমিটা সরকারি, এই জমিটা কোনো জবরদখলের বিষয় নেই, জমিটা বৈধ অবশ্যই। কিন্তু কিসে কিসে আটকাচ্ছে সিআরজেড আর এনজিটি, এই দুটো রুলে। এবার সিআরজেড আর এনজিটি এই দুটো রুল কি সেটা একটুখানি আপনাদের জানাই। এই সিআরজেড হচ্ছে কোস্টাল রেগুলেশন জোন, অর্থাৎ সমুদ্র থেকে যে ডিস্টেন্স মাপা হয়, হাই টাইড যে অঞ্চল, সেটার 500 মিটারের মধ্যে কোনো, যেমন কোনো স্ট্রাকচার তৈরি করা যায় না, তেমনই সমুদ্র বন্দর তৈরি করা যায় না। আর একটা রুল যেটাতে আটকাচ্ছে সেটা হচ্ছে এনজিটি, সেটা হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। অর্থাৎ এই অঞ্চলটা জুড়ে, গোটা অঞ্চলটা জুড়ে যে গ্রিনারি রয়েছে, অর্থাৎ গাছ রয়েছে, সেগুলোকে কাটতে হবে, সেই গ্রিনারিটা ধ্বংস করা হবে, যার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং একই সঙ্গে আমাদের যে গরম, যে গরমের তাপ আমরা এই মেদিনীপুর অঞ্চলের মানুষ তো সহ্য করেনি, এই তাপ কলকাতা পর্যন্ত হয়তো পৌঁছয়। তো স্বাভাবিক ব্যাপার যে একটা জায়গার গাছ কাটা হলে তার সেই যে ক্ষতিটা হচ্ছে সেটা গোটা অঞ্চলটা জুড়ে বা গোটা রাজ্যটা জুড়ে ছড়ায়। তো সেই তাপ আমরা কলকাতায় বসেও, মানে সেই উত্তাপ আর কি, আদানির সমুদ্র বন্দরের উত্তাপ আমরা কলকাতায় বসেও ফিল করতে পারবো। এতক্ষণ যেটা বললাম সেটা তো দুটো আইনের বিষয় বললাম, সিআরজেড আর এনজিটি, যে দুটো আইন এই সমুদ্র বন্দর তৈরির ক্ষেত্রে মানা হচ্ছে না, যার ফলে পরিবেশের ভারসাম্য এবং সমুদ্রের ভারসাম্য নষ্ট হতে পারে। এবার যেটা বলবো সেটা হচ্ছে মানবিক দিক। প্রথমেই বললাম আপনাদের যে এখানে দেখুন ছোট ছোট এই ফিশারি তৈরি হয়েছে, ছোট ছোট জলাশয় তৈরি করে এখানে মানুষ মাছ চাষ করেন। এখন আবারও তাহলে সেই পুরনো বিতর্কে আমাদের ফিরে যেতে হবে যে সরকারি জমি দখল করে এরা মাছ চাষ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে অসংখ্য মানুষ এখানে এই যে মাছ চাষ করেন, এই মাছ চাষটা বন্ধ হয়ে গেলে তাদের জীবন জীবিকায় আঘাত পড়বে, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। এবং একই সঙ্গে এই সমুদ্র বন্দর যখন তৈরি হবে তখন সমুদ্রে ড্রেজিং করা হবে, যার ফলে সমুদ্রের নাব্যতা কমবে। সমুদ্রের নাব্যতা কমলে একদিকে পরিবেশের ভারসাম্য একই রকম ভাবে নষ্ট তো হবেই, তার সঙ্গে গাছ কাটা হবে, তার জন্যও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এইগুলোর পরেও যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের জীবন জীবিকা।
এখানে যারা ছোট ফিশারি করেছেন, যারা ছোট ছোট করে মাছ চাষ করেন, তাদের জীবন জীবিকা আঘাতপ্রাপ্ত হবে। তাও আমি ধরে নিলাম যে এটা সরকারি জমি। এখন শুভেন্দু অধিকারীর সরকার বলবে যে সরকারি জমিতে ওরা কেন মাছ চাষ করবে, এই অধিকার ওদের নেই। কিন্তু সমুদ্রের অধিকার তো শুভেন্দু অধিকারীর সরকারের নয়, সমুদ্রের অধিকার তো কেন্দ্রীয় সরকারের নয়, সমুদ্রের অধিকার তো আদানির নয়। তো এই যে সমুদ্রের নাব্যতা কমে যাবে এবং তার ফলে যারা সমুদ্রে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরও কিন্তু জীবন জীবিকায় হাত পড়তে চলেছে আদানির এই সমুদ্র বন্দর হলে। এখন আদানির কোনো একটা প্রজেক্ট হবে আর সেটাতে ভারতবর্ষের কোনো ক্ষতি হবে না, সেটা তো হতে পারে না। আমরা হাঁসদেও জঙ্গল দেখেছি, পুরো মুড়িয়ে সাফ করে দিয়েছে। তারপরে আমরা মধ্যপ্রদেশ দেখেছি, ছত্তিশগড়ের কথা তো বললামই। আমরা দেখেছি কদিন আগে আরাবল্লী কেটে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা চলছিল, যাই হোক ওখানকার মানুষ আটকেছেন। আমরা বেনারস দেখেছি কিভাবে আমাদের হেরিটেজকে নষ্ট করা হয়েছে। ঠিক একই রকম ভাবে এই দাদন পাত্রবারে যে সমুদ্র বন্দর হতে চলেছে, সেখানে কিন্তু মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হতে চলেছে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে চলেছে। এতক্ষণ পর্যন্ত তাও কর্মসংস্থানের দিকটা বললাম, এরপরেও আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে আদানির সমুদ্র বন্দরের কারণে। আসুন আপনাদের দেখাই। এবার যে ক্ষতিটার কথা আপনাদের জানাবো সেটা হচ্ছে যে এই যে সমুদ্র বন্দর যে অঞ্চলটা, যে এলাকাটা, যে জমিটায় সমুদ্র বন্দরটা হচ্ছে, সেখানে এরকম, আমি একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি ঠিকই, এরকম এখানে এরকম পরপর বাড়ি রয়েছে। তো আপাতত এই বাড়িটা দেখুন, এই বাড়ির ভিতরে কিন্তু মানুষজন থাকেন। তো সেক্ষেত্রে সমুদ্র বন্দর হলে এই মানুষের বাড়ি ঘরদোর কিন্তু ভাঙা পড়বে। অর্থাৎ একদিকে তো জীবন জীবিকা কর্মসংস্থানে হাত পড়ছেই, তার সঙ্গে মাথার ছাদও কিন্তু চলে যেতে বসেছে অসংখ্য মানুষের এই আদানির সমুদ্র বন্দরের কারণে। কারণ এই যে যে উজাড় করে দেওয়া হবে আর কি বাড়ি ঘরদোর কর্মসংস্থান, সেগুলোর জন্য মানে সেটা যেহেতু সরকারি জমিতে হবে, তাই সেগুলোর জন্য নিশ্চয়ই ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা হবে না। কারণ অবৈধ দখলদারদের জন্য কোনো ক্ষতিপূরণ হয় না ভারতবর্ষে, তো এটা কখনোই হয় না। আর ভারতবর্ষের মানুষ এতটাই সস্তা যে ইচ্ছা করলেই ওনাদেরকে কর্মহীন এবং মাথার ছাদহীন করে দেওয়া যায়। এর আগে আমরা বহু এটার প্রমাণ পেয়েছি। মমতার খোলামুখ কয়লা খনি, দেউচা পাচামির জন্য অসংখ্য মানুষের বাড়ি ঘরদোর ভাঙা পড়েছে আমরা জানি, তাদের জীবিকায় হাত পড়েছে সেটাও আমরা জানি। এবার পালা বিজেপির সরকারের, এবার পালা আদানি গোষ্ঠীর। এবং একই রকম ভাবে গরিব মানুষ, অসহায় মানুষ প্রত্যেক সময় যেমন কর্মহীন ঘরহীন হয়েছেন, আদানির এই দাদন পাত্রবারের এই যে সমুদ্র বন্দর, সেটার জন্য আরো একবার নতুন করে মানুষ কর্মহীন এবং ছাদহীন হতে চলেছেন। ভারতবর্ষ 140 কোটির দেশ, সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই এখানে, তাদের নিয়ে যা খুশি তাই করা যায়। কিন্তু আদানি যেন আরো বড়লোক হতে পারে, এটাই আমাদের ভারতবর্ষের সরকারের একমাত্র চাহিদা।